চ্যাম্পিয়ন্স লিগে আরও একবার বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজের ড্রতে যে ম্যাচগুলো আমরা পেয়েছি 8টা ম্যাচ, তার ভেতরে খুব স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি নজর কাছে যে ম্যাচটা, সেটা ওই ম্যাচের রিম্যাচ, যে ম্যাচের রেস সম্ভবত এখনও চ্যাম্পিয়ন্স লিগে খুব ভালো মতো রয়ে গেছে। তার মানে জোসে মরিনিও ফিরছেন সান্তিয়াগো বের্নাবিউতে, আর রিয়াল মাদ্রিদকে তাড়া করবে সেই বেনফিকার শেষ ম্যাচে হারটা। অর্থাৎ যে ম্যাচে আনাতোলি তুরবিন ম্যাচের শেষ দিকে গিয়ে গোল করলেন, গোলকিপারের গোলে রিয়াল মাদ্রিদের টপ 8-এ থাকার সম্ভাবনা যখন শেষ হয়ে গেল আর বেনফিকা উঠে গেল 24 নম্বর দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে, সেই দুই দলের দেখা হচ্ছে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজের প্লে অফ ম্যাচে। আর এই হচ্ছে বাকি ম্যাচ আপগুলো। দুই ফ্রেঞ্চ টিম মোনাকো ভার্সেস পিএসজি, তাদেরও দেখা হয়ে যাচ্ছে। কারাবাগের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড, ইন্টার মিলান খেলবে নরওয়েজিয়ান প্রতিপক্ষ বোদো গ্লিমটের এগেইনস্টে, তুরস্কের গ্যালাতাসারে ইউভেন্টাসের প্রতিপক্ষ আতালান্তা আর বরুসিয়া ডর্টমুন্ড। একটা বিগ ম্যাচ আপনি এক্সপেক্ট করতে পারেন সেখানে। ক্লাব ব্রুজ ভার্সেস আতলেতিকো মাদ্রিদ আর অলিম্পিয়াকোস লেভারকুজেন। এই হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ যাওয়ার আগের যাত্রাটা এই 16 দলের। এর ভেতর থেকে আমরা 8টা জয়ী দল পাবো যারা খেলবে রাউন্ড অফ 16-এ। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। অর্থাৎ রাউন্ড অফ 16-এ যে 8টা দল এরই মধ্যে উঠে গেছে, সেটা আপনার এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওই যে আপনার আর্সেনাল, আপনার বার্সেলোনা, আপনার বায়ার্ন মিউনিক, আপনার ম্যানচেস্টার সিটি, তারা রয়েছে টপ 8-এ। লিভারপুল, তাদের প্রতিপক্ষ হবে এখান থেকে কোন 8 দল, সেই সমীকরণ আমরা মেলাবো। তবে সম্ভবত সবার আগে আপনি ওই আগের ম্যাচটার কথাই শুনতে চাইবেন, যে ম্যাচের রেস এখনও রয়ে গেছে। আনাতোলি তুরবিন যিনি গোল করলেন, সেই রেসটা নিয়ে অনেক বেশি কথা হয়েছে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ড্রতেও এই ম্যাচটার কথা আলাদা করে বারবারই বলা হচ্ছিল। তবে এই ম্যাচের একটা আলাদা মজা আছে, অর্থাৎ বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটার বেনফিকা দুটো প্রতিপক্ষ পেতে পারত, হয় ইন্টার মিলান নইলে রিয়াল মাদ্রিদ। তারা পেলো তো পেলো, আরও একবার রিয়াল মাদ্রিদকেই পেল। এবং এই যে বার্নাবিউতে জোসে মরিনিও ফিরবেন 2013 সালের পর প্রথমবার, মানে 2013 সালে সবশেষ তার ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ডাগ আউটে ওসাসুনার বিপক্ষে, যে ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিতেছিল। এরপরে ঘটনাক্রমে কখনোই জোসে মরিনিওর আর সান্তিয়াগো বার্নাবিউতে ম্যাচ পরিচালনার জন্য যাওয়া হয় নাই। তিনি রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেই সামর্থ্যটুকু অর্জন করলেন এবং এবার তিনি ফাইনালি সান্তিয়াগো বার্নাবিউতে যেতে পারছেন, যেখানে তার প্রতিপক্ষ তারই শিষ্য আলভারো আরবেলোয়া, যিনি হেরেছেন রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচটাতে। এই ম্যাচের আরও কতগুলো গল্প বোধহয় আছে। বেনফিকা রিয়াল মাদ্রিদ একে অন্যের মুখোমুখি চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা হয় না মানে হয়ই না। এইবার আপনি হয়তো দেখেছেন লিগ ফেজে এই দুই দল মুখোমুখি হয়েছে, কিন্তু তার আগে এই দুই দলের সবশেষ ইউরোপিয়ান কম্পিটিশনে বা চ্যাম্পিয়ন্স লিগে দেখা হয়েছিল 1964 আর 65 মৌসুমে। তার আগেরটা 1960-এর দিকে। ওইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বেনফিকা, আর 64-65-তে দুই লেগ মিলিয়ে বেনফিকাই জিতেছিল। যদিও ওই দুই লেগের ভেতরে একটা জয় রিয়াল মাদ্রিদের ছিল। তার মানে ইতিহাস বলছে যে 4বার বেনফিকা আর রিয়াল মাদ্রিদের দেখা হয়েছে, তার ভেতরে 3বারই বেনফিকা জিতেছে, রিয়াল মাদ্রিদ জিতেছে 1বার। অর্থাৎ রিয়াল মাদ্রিদের একটা জুজু কাটানোর ব্যাপার হয়তো এই ম্যাচটাতে আলাদা করে থাকবে। আর রিয়াল মাদ্রিদ এই ম্যাচে পাবে না ফার্স্ট লেগে অ্যাটলিস্ট পর্তুগালের মাঠে, যেখানে ফার্স্ট লেগ, সেখানে তারা পাবে না রদ্রিগো এবং আসেনসিওকে। এবং এই ফেব্রুয়ারি মাস আলভারো আরবেলোয়ার জন্য দারুণ দারুণ গুরুত্বপূর্ণ। বেনফিকার কাছে হারটা হয়তো সামাল দেওয়া গেল, যে ঠিক আছে চ্যাম্পিয়ন্স লিগে আপনি শেষ ম্যাচটায় জিততে পারেন নাই, কিন্তু একটা ফিল গুড ব্যাপার রিয়াল মাদ্রিদ থেকে আবারও উধাও হয়ে গেছে। মানে একটা মোটামুটি ভালো শুরু আরবেলোয়া পেয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে বড় ব্যবধানে তারা হারালো, কিন্তু বেনফিকার সঙ্গে ওই রকমভাবে হারের পরে কিলিয়ান এমবাপে তো একেবারে বলেই দিলেন যে আমরা যা করছি এটা যথেষ্ট নয়, আমরা যাচ্ছে তাই খেলেছি। এরপরে রিয়াল মাদ্রিদ এই বেনফিকার সঙ্গে যদি পা হড়কায় বাই এনি চান্স এই রাউন্ড অফ 16-এ যাওয়ার আগে যদি তাদেরকে বাদ পড়তে হয়, তাহলে এই মৌসুমে রিয়ালের আর কিচ্ছু বাকি থাকবে না। এই ফেব্রুয়ারি মাসটা তাই রিয়ালের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। রায়ো ভায়াকানোর বিপক্ষে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে তাদের হোম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নতুন যাত্রা। এরপরে ভালেন্থিয়া আছে আওয়ে ম্যাচ রিয়াল সোসিয়েদাদের সঙ্গে। 15 ফেব্রুয়ারি ম্যাচ খেলার পরেই বেনফিকার বিপক্ষে রিয়ালের ফার্স্ট ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের আওয়ে ম্যাচটা। এরপরে আবার ওসাসুনা, এরপরে বেনফিকা। মানে কি অদ্ভুত এক ঘটনা আপনি দেখেন, যে এই ওসাসুনা, যে ওসাসুনাকে 2013 সালের জুন মাসের 2 তারিখে জোসে মরিনিও হারিয়ে দিয়ে রিয়াল মাদ্রিদ অধ্যায়টা শেষ করেছিলেন, সেই সান্তিয়াগো বার্নাবিউতে মরিনিও যখন আবার ফিরবেন, তখন রিয়ালের তার আগের ম্যাচটা হবে ওসাসুনার সঙ্গে। এরপরটাই জোসে মরিনিওর
বিপক্ষে। এখন ওই পর্তুগালে গিয়ে রিয়াল মাদ্রিদ হয়তো কাজটা মোটামুটি সেরে দিয়ে আসতে চাইবে, এরপরে বার্নাবিউতে তারা ম্যাজিকের অপেক্ষা করবে। কিন্তু বেনফিকা আসলে যেভাবে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ নিশ্চিত করেছে, এরপরে তারা তাদের ভেতরে একটা মনোভাব বোধহয় এতদিনে নিয়ে এসছে যে তারা এখন যে কোনো দলকে হারাতে পারে। রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটা তাই কোনোভাবেই সহজ হবে না, কিন্তু রিয়ালের অ্যাডভান্টেজ হচ্ছে ওটা যে তারা সেকেন্ড লেগটা বার্নাবিউতে পাচ্ছে। এবার আমরা যাই পরের ম্যাচটাতে, মোনাকো ভার্সেস পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে দুটো ফ্রেঞ্চ টিম টিকে আছে, তার একটা বাদ পড়বে আর একটা টিকে থাকবে। পিএসজির এই ফিক্সচারটা দেখে হয়তো আগের বারের চ্যাম্পিয়ন্স লিগের সিজনটার কথা মনে পড়ে যেতে পারে। গতবারও তারা শীর্ষ 8-এ থাকতে পারে নাই, তাদেরকে প্লে অফে খেলতে হয়েছিল এবং প্লে অফে তাদের প্রতিপক্ষ ছিল ব্রেস, যে ব্রেসকে তারা 2 লেগ মিলিয়ে 10-0 গোলে হারিয়ে দিয়ে উঠেছিল রাউন্ড অফ 16-এ, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল আর কে, লিভারপুল। এরপর তারা লিভারপুলকে বাদ দিল, এরপরে একটার পর একটা প্রতিপক্ষ তারা বিদায় করে দিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগটাও জিতে নিয়েছিল। লুই এনরিকের দল টপ 8-এ না থাকার ক্ষতটা পোষাতে চাইবেন এইভাবে, এই উল্টো ক্যালকুলেশন করে তারা ভাববেন মোনাকোকে তাদের পক্ষে হারানো সম্ভব। কিন্তু এই সিজনে এখনো পর্যন্ত মোনাকোর সঙ্গে যে দুবার পিএসজির দেখা হয়েছে, তার দুবারের ভেতরে একবার তারা জিতেছে আর একবার তারা হেরেছে। ইনফ্যাক্ট লিগ আর ম্যাচেই মোনাকোর কাছে পিএসজি হেরে গিয়েছিল নভেম্বর মাসের 29 তারিখে। 5 জানুয়ারি ট্রফি দে চ্যাম্পিয়ন্সে সেখানে আবার পিএসজি 1-0 গোলে মোনাকোকে হারিয়ে মৌসুমের আরও একটা শিরোপা জিতে নিয়েছিল। 18 ফেব্রুয়ারি তারা খেলবে ফার্স্ট লেগটা, 25 ফেব্রুয়ারি সেকেন্ড লেগ, এরপরে আবার মার্চের 8 তারিখে গিয়ে লিগ আর দ্বিতীয় ম্যাচটা মোনাকো ভার্সেস পিএসজি। অর্থাৎ এই দুই দলের আগামী কয়েকদিনে খুব বেশি দেখা হচ্ছে। গতবারও যখন ব্রেসের সঙ্গে খেলেছিল পিএসজি, প্রায় একই রকম ঘটনার অবতারণা ঘটেছিল। অর্থাৎ ফ্রেঞ্চ টিম থাকছে একটা বাদ পড়ছে। পল পগবাকে দেখবেন কিনা জানি না। যাই হোক, নিউক্যাসল ইউনাইটেড আর কারাবাগ। নিউক্যাসলকে একটা লম্বা জার্নি করতে হবে আজারবাইজানে, যে আজারবাইজানের ক্লাব প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নকআউট নিশ্চিত করেছে, তাদের বিপক্ষে খেলতে হবে নিউক্যাসল ইউনাইটেডকে। পিএসজির সঙ্গে শেষ ম্যাচেও 1-1 গোলে নিউক্যাসল ড্র করেছে। এরপরে নিউক্যাসলের আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাওয়ার কথা, কিন্তু কারাবাগের মাঠে গিয়ে খেলাটা হয়তো ওই ভ্রমণ ক্লান্তির জন্য খুব একটা সহজ নিউক্যাসল ইউনাইটেডের জন্য হবে না। চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচ বোদো গ্লিমট ভার্সেস ইন্টার মিলান। ইন্টার তুলনামূলকভাবে একটা সহজ প্রতিপক্ষ পেয়েছে, কিন্তু এই বোদো গ্লিমট তো এতদিনে হয়ে গেছে জায়ান্ট কিলার। তারা কাদেরকে হারালো? তারা সবশেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে, তারা ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে। এবং মনে করিয়ে দিই যে ইন্টার মিলানকে ফার্স্ট লেগটা খেলতে যেতে হবে বোদো গ্লিমটের মাঠে, অর্থাৎ নরওয়ের মাঠে, যেখানে প্রবল ঠান্ডা, যেখানের পিচ আর্টিফিশিয়াল অর্থাৎ ন্যাচারাল গ্রাসের নয়। ইন্টার মিলানের জন্য তাই এই ম্যাচ কোনোভাবেই সহজ নয়। কিন্তু ওই যে একটা সুবিধা সবার আছে, টপ সিডের টিমগুলো তারা সেকেন্ড লেগটা খেলতে পারবে নিজেদের ঘরের মাঠে, অর্থাৎ সান সিরোতে। যখন বোদো গ্লিমটের মুখোমুখি ইন্টার মিলান হবে, ফার্স্ট লেগের ফল যাই হোক না কেন, তাদের পক্ষে থাক বা বিপক্ষে থাক, কোনো একটা জায়গায় হয়তো তারা পৌঁছাতে পারবে। তারা অ্যাটলিস্ট জানবে যে আমার টার্গেটটা কি, এবং তার সঙ্গে তাদের হোম সাপোর্টও আছে। আর ততদিনে সেরিয়া টাইটেল রেসে সবার উপরে এখন যে ইন্টার মিলান আছে, ওই জায়গাটা তারা আরেকটু সুসংহত করতে চাইবে। নাপোলি এরই মধ্যে ওখান থেকে বেশ খানিকটা ছিটকে গেছে। এসি মিলান, ইউভেন্টাস আপাতত তাদেরকে মনে হচ্ছে ইন্টারের বড় প্রতিপক্ষ। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজে গালাতাসারে আর ইউভেন্টাসের দেখা হয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের 2013 সাল 14 সালের পরে এই প্রথম এই দুই দল একে অন্যের মুখোমুখি হচ্ছে। ভিক্টর ওসিমেন খেলবেন ইউভেন্টাসের বিপক্ষে। মজার ব্যাপার হচ্ছে ইউভেন্টাস আর গালাতাসারে সবশেষ এবার তাদের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে দেখা হয়েছিল, সেই ম্যাচে ইউভেন্টাস হেরেছিল কার গোলে? হেরেছিল ওয়েসলি স্নাইডারের গোলে। তার মানে ইন্টার মিলান ম্যান। এইখানে ওসিমেন যদি একই ঘটনা ঘটায়, তাহলে ইউভেন্টাসের জন্য ব্যাপারটা হয়তো মোটেই ভালো কিছু হবে না। ইউভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে মোনাকোর সঙ্গে একটা অন টার্গেটে শট করতে পারে নাই, কিছুটা অধারাবাহিক। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলিস্ট লুচিয়ানো স্পালেত্তি এই জায়গায় ওই বাধাটা উতরে যেতে চাইবেন। ইউভেন্টাসের ক্ষেত্রেও ওই কথাটা সত্যি যে ইউভেন্টাস শেষ ম্যাচটা তাদের ঘরের মাঠে খেলছে। বরুসিয়া ডর্টমুন্ড আর আতালান্তা বলতে পারেন সমশক্তির দল। আতালান্তা চ্যাম্পিয়ন্স লিগে গত কয়েক মৌসুম জুড়ে ভালো করে এসছে, আর বরুসিয়া ডর্টমুন্ড মাত্র 2 মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। ডর্টমুন্ডের জন্য হয়তো খুব একটা বাজে ড্র হয়েছে এমনটা বলার কোনো সুযোগ নাই, কিন্তু দুই দল এমন ধরনের ফুটবল খেলে সেখানে যে কোনো কিছুই যে কোনো সময় ঘটতে পারে। তাই এখানে আলাদা করে এই মুহূর্তে ফেভারিট বলা মাসখানেক আগে বেজায় কঠিন কাজ বটে। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটার দিকে হয়তো অনেকের নজর থাকবে, যে আতলেতিকো মাদ্রিদ মনে করেছিলেন অনেকে যে তারা হয়তো টপ 8-এ থাকতে পারবে, কিন্তু আতলেতিকো টপ 8-এ থাকার সৌভাগ্য হয় নাই। তাদের প্রতিপক্ষ ক্লাব
ব্রুজ। এই হচ্ছে ক্লাব ব্রুজ, যারা মোটামুটি নিজেদেরকে জায়ান্ট কিলার হিসেবে গত কয়েক মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলিস্ট তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে। গতবার তারা নকআউট স্টেজে উঠেছিল এবং এই ক্লাব ব্রুজে বেশ কয়েকজন ভালো ফুটবলার আছেন যারা আতলেতিকোর মতো দলকে যে কোনো সময় চমকে দিতে পারে। আর আতলেতিকো এত বেশি অধারাবাহিক, তাদেরকে আপনি কোনোভাবেই খুব জোর দিয়ে বলতে পারবেন না তারা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করবে, লা লিগায় ভালো করবে। তাই এই ম্যাচটাকে দেখে আপনার কাছে একপেশে মনে হতে পারে, কিন্তু কোনোভাবেই সেরকম কোনো জায়গায় এখনই পৌঁছানোর কোনো রকম কোনো সুযোগ নাই। যদিও ক্লাব ব্রুজ মাঝখানে তাদের কোচ বরখাস্ত করেছে, মানে ডিসেম্বর মাসের শুরুর দিকটায় নতুন কোচের আন্ডারে তারা চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচটাতেও মার্সেইকে বড় ব্যবধানে হারিয়ে দিয়ে এসছে এবং প্লে অফের স্পটটা নিশ্চিত করেছে। তার মানে আতলেতিকোর জন্য কাজ কোনোভাবেই সহজ হওয়ার কোনো রকম কোনো কারণ নাই। এখন আপনি নিশ্চয়ই জানতে চাইবেন যে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচগুলো আপনি কবে দেখবেন, আর আপনি যদি বার্সেলোনা ফ্যান হয়ে থাকেন তাহলে হয়তো অপেক্ষায় থাকবেন যে আপনার প্রতিপক্ষকে। সেই জায়গায় আমরা যাচ্ছি। তবে নকআউট ফেজের ফার্স্ট লেগটা হচ্ছে 17 থেকে 19 ফেব্রুয়ারি এবং তার পরের সপ্তাহেই আরও একবার সেকেন্ড লেগ। এই জায়গাতে বার্সেলোনার কোনো ম্যাচ নেই প্রথম দুটাতে। এরপরে হচ্ছে রাউন্ড অফ 16-এর আলোচনা 10 এবং 12 মার্চ। এর পরের সপ্তাহে গিয়ে সেকেন্ড লেগ চ্যাম্পিয়ন্স লিগের। এবার আসেন যারা অপেক্ষায় ছিলেন যে ব্র্যাকেটটার কে কার প্রতিপক্ষ হতে পারে, এখন আমরা আরেকটু সুস্পষ্টভাবে সেটা জানি। অর্থাৎ বার্সেলোনা এবং চেলসি, বা ধরেন বার্সেলোনার সম্ভাব্য প্রতিপক্ষ এইবারের চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি, মোনাকো। এই দুটো দল না, এর বাইরেও আছে। পিএসজি মোনাকোর ওই ম্যাচ থেকে যারা জিতবে, অথবা কারাবাগ আর নিউকাসেল এখান থেকে যারা জিতবে, এই দুই সেটের ভেতরে আসলে বার্সেলোনা এবং চেলসির ভাগ্যটা নির্ধারণ হবে। লেটস সে যে এখান থেকে পিএসজি উঠে গেছে, আর এ পাশ থেকে কারাবাগ আর নিউকাসেলের ম্যাচটাতে ধরলাম আমরা নিউকাসেল ইউনাইটেড উঠে গেছে। এখন এই বার্সেলোনা আর চেলসি এই দুই দলের যে কোনো একটাকে পাবে। হয় আপনি দেখবেন নিউকাসেল ইউনাইটেড ভার্সেস বার্সেলোনা, অথবা পিএসজি ভার্সেস বার্সেলোনা, অথবা ভাইস ভার্সা চেলসির সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন। এই হচ্ছে ওইখানকার সমীকরণ। এখানে এখন আমরা কমপ্লিট দুটো পাথওয়ে পেয়ে গেছি। মানে পিএসজি এখন এই পাথওয়েতেই থাকবে, তাদের আর এ পাশে আসা সম্ভব নয়। নিউকাসেলও এখন এই পাথওয়েতে থাকবে, তাদের এ পাশে আসা সম্ভব আর নয়। গালাতাসারাই ইউভেন্টাস, তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে লিভারপুল অথবা টটেনহ্যাম হটস্পার। তার মানে লিভারপুলের সম্ভাব্য যে 4 প্রতিপক্ষ তারা হচ্ছে গালাতাসারাই আর ইউভেন্টাস থেকে জয়ী দলটা, অথবা এই জায়গায় ক্লাব ব্রুজ অথবা আতলেতিকো মাদ্রিদের জয়ী দলটা। আপনি একটা সমীকরণ মেলাতে পারেন যে আমি ধরে নিই ক্লাব ব্রুজ আর আতলেতিকোর মধ্যে কথার কথা আতলেতিকো মাদ্রিদ জিতবে, আর এ পাশে গালাতাসারাই ইউভেন্টাস থেকে ইউভেন্টাস জিতবে। তার মানে লিভারপুলের প্রতিপক্ষ রাউন্ড অফ 16-এ হয় ইউভেন্টাস নয় আতলেতিকো মাদ্রিদ। মানে সহজ কিছু হওয়ার কথা নয় আপাত দৃষ্টিতে। দেন এগেইন দিস ইজ ফুটবল, যে কোনো কিছুই ঘটতে পারে। বেনফিকা রিয়াল মাদ্রিদের ওই ম্যাচের পরে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রতিপক্ষ কে হতে পারে যদি রিয়াল মাদ্রিদ ওঠে আর কি। রিয়াল মাদ্রিদের জন্য অপেক্ষায় থাকবে ম্যানচেস্টার সিটি, হয় না হলে পরে গিয়ে স্পোর্টিং সিপি। অ্যান্ড রিয়াল তো চাইবে স্পোর্টিং সিপির সঙ্গে খেলতে, কিন্তু পর্তুগিজ ক্লাবের সঙ্গে তাদের রেজাল্ট তো আসলে এইবার খুব একটা সুবিধার যায় নাই, তাই খুব জোর দিয়ে বলাও যাবে না। কিন্তু ওই যে গত কয়েকবার ধারাবাহিকভাবে আমরা যদি দেখে যাচ্ছি রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটি, সেই ফিক্সচারটা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে রাউন্ড অফ 16-এই, কে জানে। আর্সেনাল বায়ার্ন মিউনিখ, তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে বরুসিয়া ডর্টমুন্ডের আতালান্তা ম্যাচের জয়ী দল। সেটা হয় আর্সেনাল পাবে অথবা বায়ার্ন মিউনিখ পাবে, আর নইলে অলিম্পিয়াকোস লেভারকুজেন। দুইটা কিন্তু আবার আলাদা। মানে এই জায়গায় যদি অলিম্পিয়াকোস লেভারকুজেন, এইটা কম্পারেটিভলি বেশিরভাগ লোকের কাছে একটু ইজিয়ার মনে হতে পারে। আবার বরুসিয়া ডর্টমুন্ড আতালান্তা, সেখানে বায়ার্নের সঙ্গে যদি ডর্টমুন্ডে দেখা হয় আরেক রকম ব্যাপার সেখানে থাকতে পারে। এই ড্রটা আবার এই যে নকআউট ফেজ চলবে এর পর দিন, অর্থাৎ পরের শুক্রবারে গিয়ে, মানে পরের শুক্রবার না, মানে পরের মাসের পরের শুক্রবার যখন ওই শেষ হচ্ছে নকআউট ফেজের ম্যাচগুলো। তো এই হচ্ছে আপাত দৃষ্টিতে সমীকরণ চ্যাম্পিয়ন্স লিগের। আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে যে আপনি কোন ম্যাচ আপ দেখার জন্য প্রবলভাবে অপেক্ষায় থাকছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.